শুধু আমাদেরই ক্লাস করান নাকি অন্য লেভেলেরও করান? অন্য লেভেল ঠিক না, অন্য ইনস্টিটিউটে নিতাম, কিন্তু এখন আর নিচ্ছি না। বছর দুয়েক ধরে আর নিচ্ছি না। বাইরে বিভিন্ন জায়গায় নিতাম আর কি, কিন্তু এই বছর দুয়েক ধরে সব বাদ দিয়েছে। আইসিএমও হয়তো বাদ দিয়ে দেব এবছর, ওই বাদ দিতে চেয়েছিলাম কিন্তু আবার তো দিয়ে দিল ক্লাসটা। স্যার একটা ছোট কোয়েশ্চেন ছিল স্যার। জি বলুন। স্যার একটা অঙ্ক করতে গেছিলাম, তো ওইটার অ্যাডজাস্টমেন্টের মধ্যে একটা টার্ম পেয়েছিলাম যেটা কনজিউমেবল প্রোডাক্ট। এটা অবভিয়াসলি, আচ্ছা স্যার, এখন কোনো ইনভেন্টরিতে যদি মানে আমাকে অ্যাডজাস্টমেন্টে বলে দেয় ফর এক্সাম্পল 10,000 টাকার আমার বিগিনিং ইনভেন্টরি, এন্ড বলে দিছে যে ওইটার মধ্যে 5,000 টাকার কনজিউমেবল প্রোডাক্ট আছে, স্যার এটার জন্য কি আমার কোনো ট্রিটমেন্ট করতে হবে? কনজিউমেবল প্রোডাক্ট বলতে ওখানে কি বোঝানো হচ্ছে? ওই ধরনের এটাই বলে দিয়েছে যে 5,000 টাকার কনজিউমেবল প্রোডাক্ট আমার ইনভেন্টরির সাথে আছে, জাস্ট এতটুকু কথা বলা। না, এখন ওখানে তাহলে অন্য কি আইটেম আছে এগুলো দেখতে হবে, মানে কনজিউম করার মতন কোনো আইটেম আছে কিনা বা অন্য কোনো আইটেম আছে কিনা যে সেই নেচারের হলে দেন ওইটা মাইনাস করে দিতে হবে আর কি। মাইনাস করে যদি কনজিউমেবল কোনো প্রোডাক্ট ছিল না স্যার, আমি বলি একটু আইডিয়া দিই আপনাকে কোয়েশ্চেনটা সম্পর্কে। কোয়েশ্চেনটার মধ্যে আপনার কনজিউমেবলের ধরনের কোনো প্রোডাক্টই ছিল না স্যার, মানে এটা আউট অফ নোওয়্যার, এই জন্যই স্যার কনফিউজড হয়ে গেছে। তাহলে ওখান থেকে মাইনাস করে পিএল এ নিয়ে যাবেন আর ইনকাম স্টেটমেন্টে নিয়ে যাবেন। আচ্ছা, যদি এটা ইউজ করা হয় এক্সপেন্সেস হিসেবে ইউজ, এখন আর তো কিছু আপনাকে বলেন না, এই জন্যই তো আমি করছি। আর যেহেতু কোনো তথ্য নাই, কাজে অ্যাসিউম দ্যাট দি ম্যাটেরিয়াল ইউজ। আচ্ছা আচ্ছা, ওই একটা নোট দিয়ে দেবেন যে আই অ্যাসিউম দ্যাট দি material has been used, inventory which is included with the opening inventory that is already been used. আচ্ছা স্যার, এইভাবে দিয়ে তারপরে আপনি ইনকাম স্টেটমেন্ট নিতে হবে আর কি। ওকে স্যার। আর একটা কোশ্চেন ছিল। বলুন। সেটা কোথাও একটু পাঠিয়ে দিও তো আমি। হ্যালো স্যার। বলুন স্যার, আমি প্রিভিয়াস কোশ্চেন গুলো একটু দেখি যে আপনার প্রত্যেকটা ইয়ারে আপনার 35 টু 40 পর্যন্ত থিওরি আছে, থিওরির মার্কস। তো আমরা থিওরির জন্য কি করব? আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে থিওরি পড়াই তারপরে আমি প্রবলেমে যাচ্ছি, কাজেই চ্যাপ্টারের ভিতর থেকে যেগুলো আসবে সেগুলো অবশ্যই পারার কথা। আর কিছু কিছু জিনিস আছে যে আমার আলোচনায় চলে আসে, হয়তো আমি থিওরিতে লেখা নেই, নোট করা নেই, কিন্তু আমি যখন কথা বলি তখন হয়তো তার ভিতরে চলে আসে। কাজেই সেইগুলো যদি আপনারা নোট করে নিতে পারেন। প্লাস হলো ফুল থিওরি ক্লাস মোস্ট প্রবাবলি আমাদের দুটো আছে একদম লাস্টের দিক থেকে, ওখান থেকে হয়তো মাঝে মধ্যে কিছু টাচ হয় বা হয় না, এই জন্য ওগুলো আমরা লাস্টে রেখেছি। আশা করি সমস্যা হওয়ার কথা না। আমার ক্লাসগুলো করলে আমি সব থিওরি, প্রত্যেকটা অঙ্কের সাথে যা থিওরি আসতে পারে সেগুলো আমরা ডিসকাস করি, কিন্তু আমি যেই ফর্মে পড়াই সেই ফর্মে হয়তো আসে না, আসে অন্য ফর্মে, কিন্তু আপনার কনসেপ্টটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। যেমন ধরেন কোনো বছর একটা এসেছে যে ধরেন আপনার দ্যাট মিনস একটা হয়তো কনসেপ্ট আপনাকে দিয়ে দিল, একটা বললো যে এটা কোন কনসেপ্ট আপনি সাপোর্ট করে, কারণ আমি তো কোন সব কনসেপ্টের উদাহরণ দিয়ে আপনাকে আমি বলি নাই, আমি কনসেপ্টটা বুঝিয়েছি। যে আপনি যদি কনসেপ্টটা বুঝে থাকেন তাহলে ওখান থেকে আপনাকে বলতে হবে যে এই কনসেপ্ট এটা সাপোর্ট করে। তো সো দ্যাট কনসেপচুয়ালি যদি আপনি ক্লিয়ার থাকেন আমার সাথে, সেই ক্ষেত্রে আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা না। তারপরেও আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য তো আপনি বই দুই একটা দেখবেনই, তবে কোনো বই দিয়ে আপনি হুবহু এভাবে পাবেন না, সিলেবাসের সাথে মিল রেখে কোনো বই পাবেন না। সেই জন্য আপনাকে একাধিক বই ফলো করতে হবে, ওখানে আপনি যেখান থেকে যতটুকু নিতে পারেন। আমরা আজকের মোস্ট প্রবাবলি ইনভেন্টরি পড়াচ্ছিলাম। আমরা তো
লাস্ট ক্লাসে মোস্ট প্রবাবলি এই পর্যন্ত শেষ করছিলাম, তাই না? টুডে সেশন 10 নাকি? জি স্যার। ওকে, আমাদের 57, আজকের পার্টিসিপেন্ট তো একদম কম। আমরা যে ইনভেন্টরি যে অঙ্কগুলো আসে, অথবা দেখবেন অনেক সময় আপনার জার্নাল আসে, অনেক সময় অঙ্ক আসে, অনেক সময় অনেক অঙ্কের ভিতরে দিয়ে দেয়। কাজেই আমার যদি ইনভেন্টরি চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেগুলো টাচ করতে পারবো। সেই জন্য আমি পুরোটাই পড়াই, যেটুকু কাজে লাগে বা না লাগে। কোনটুকু কাজে লাগবে কি লাগবে না সেটা আপনারও জানা নাই, আমারও জানা নাই। সেই জন্য আমি চ্যাপ্টার সম্পর্কে ফুল আইডিয়া দিয়ে তারপরে অঙ্ক করাই। তো আমরা ইনভেন্টরিতে আমরা গত ক্লাসে আলোচনা করেছি ইনভেন্টরি ওভারঅল ইনভেন্টরি নিয়ে। আজকে আমরা আলোচনা করব যে কস্ট ফ্লো অর্থাৎ যে আপনার ইনভেন্টরি ভ্যালুয়েশন। আমরা যে ইনভেন্টরি ভ্যালুয়েশন করি, নরমালি আমরা সবসময় কোন ইনভেন্টরি ভ্যালুয়েশন করি? আমরা কোন ইনভেন্টরি ভ্যালুয়েশন করি? মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরি, রাইট। আমরা সবসময় এন্ডিং ইনভেন্টরি ভ্যালুয়েশনটা করি। তো কাজেই সেই এন্ডিং ইনভেন্টরি ভ্যালুয়েশন নরমালি প্রথমে 4 ভাবে আপনার বের করা যায়। আমরা একটাকে বলি ফিফো, সংক্ষেপে বলি ফিফো, অথবা ফার্স্ট ইন ফার্স্ট আউট। তারপর বলি লিফো বা লাস্ট ইন ফার্স্ট আউট। তারপর বলি অ্যাভারেজ কস্ট বা ওয়েটেড অ্যাভারেজ কস্ট, ইউনিট কস্ট। আর একটা হলো আদার মেথড। আদার মেথডে আমি সবগুলো পড়াবো না, শুধু এলসিএমটা পড়াবো। বাকি দুটো আপনাদের এই লেভেলে নাই, কিন্তু জাস্ট একটু আইডিয়া দেয়া যে আদার মেথডের মধ্যে একটা এলসিএম মেথড আছে এবং আরেকটা হচ্ছে এস্টিমেটেড মেথড। এটা আপনাদের পরবর্তী স্টেজে আছে, সেটা হলো গ্রস প্রফিট মেথড অ্যান্ড রিটেল প্রাইস মেথড। তো মোটামুটি এখানে 3টা আর এখানে 3টা, 6টা মেথডে আপনার এন্ডিং ইনভেন্টরি ভ্যালুয়েশন করা যায়। হয়তো দেখা যাবে যে আপনার ছোট্ট একটা কোনো প্রবলেমের সাথে হয়তো আপনার 7 মার্ক বা 8 মার্কের একটা অঙ্ক দিয়ে দিল, ডিটারমাইন দি ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি আন্ডার গ্রস প্রফিট মেথড। যদিও এই স্টেজে না, বা এলসিএম মেথড বা ওয়েটেড মেথড বা লিফো মেথড বা ফিফো মেথড। কাজেই আমরা সবগুলো নিয়ে আলোচনা করব, শুধুমাত্র যেটা আদৌ আপনার এই সেকশনের জন্য না সেটা আমরা বাদ দেব, গ্রস প্রফিট আর রিটেল প্রাইস। নাও দি ফিফো। ফিফো মানে হলো যে আমার যখন ইনভেন্টরি যখন স্টোরে ইন করবে, তখন যেই মালামালটা বা যেই পণ্যটা প্রথমে ইন করবে, আমি যখন আউট করব স্টোর থেকে, তখন সেই মালটাই আমি আগে আউট করব। যে ইনভেন্টরি আমার ফার্স্ট স্টোরে ইন করবে, সেই ইনভেন্টরিটাকে আমি স্টোর থেকে সবার আগে আউট করব। সেটাকে বলা হয় ফার্স্ট ইন ফার্স্ট আউট। আরেকটা পদ্ধতি হলো, তাহলে আমার যেই স্টোরে যেই মালগুলো থাকবে, স্টোরে যেই মালামালগুলো থাকবে, কোন মালামালগুলো থাকবে এই ফিফোতে বলতে পারেন? স্টোরে কোন মালগুলা অবস্থান করবে যে কোনো মুহূর্তে, রাইট রাইট। এই কনসেপ্টটা কিন্তু আমাদের অঙ্কের ভিতর লাগবে। কাজে সেটুকু এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম। অর্থাৎ বুঝতে হবে যে যেহেতু প্রথম দিকের জিনিস প্রথম দিকে আউট হয়ে যাবে, সো দ্যাট আমার স্টোরে যেগুলো থাকবে সেগুলো শেষের দিকের জিনিস থাকবে, বা শেষের দিকের ইনভেন্টরি গুলো আমার স্টোরে পড়ে থাকবে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার না হলে কিন্তু অঙ্কতে গিয়ে আর বুঝবেন না। স্যার ক্লিয়ার। ওকে, দেন লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট। এটা হলো যে সবার শেষে যেদিন আপনি ইনভেন্টরি কাউন্ট করবেন, সেই দিন সবার শেষে যে ইনভেন্টরিটা স্টোরে ইন করবে, সেই দিনের ইনভেন্টরিটা আগে আউট হবে। যিনি সবার শেষে আসবেন তিনি সবার আগে আউট হবেন। হ্যাঁ, এবং আমার স্টোরে তাহলে কোন মালগুলো বা কোন ইনভেন্টরি গুলো থাকবে স্টোরে? রাইট, প্রথম দিকের যে ইনভেন্টরিটা গুলো আসবে সেগুলো কিন্তু আপনার স্টোরে থাকবে। সো দ্যাট আপনি যখন ইনভেন্টরি ভ্যালুয়েশন করবেন লিফোতে, তখন খেয়াল করবেন যে প্রথম দিকের কোন ইনভেন্টরি গুলো আসছে সেইগুলোই থেকে যাবে, আর ফিফোতে শেষের যে ইনভেন্টরি গুলো আসবে সেইগুলাই থেকে যাবে।
এখান থেকে কিন্তু আমরা দুইটা কনসেপ্ট নিয়ে নিলাম, এই কনসেপ্ট দুটো আমরা অঙ্কের সময় কাজে লাগাবো। ওকে, এরপরে অ্যাভারেজ। অ্যাভারেজ মানে হলো যে আপনার যখনই যেই ইনভেন্টরিটা ইন করবে স্টোরে, তখনই আমরা কোয়ান্টিটি দিয়ে ভ্যালুকে ডিভাইড করব, ভাগ করব। ভাগ করলে প্রতিটা ইউনিটের যেই মূল্য আসবে সেই মূল্যে আমরা সবসময় স্টোর থেকে মালামাল আউট করব। ওইটাকে বলা হয় অ্যাভারেজ কস্ট বা ওয়েটেড অ্যাভারেজ। ওয়েটেড বলছে এই জন্যই যে ইউনিট, টোটাল ইউনিট দিয়ে যেহেতু ডিভাইড করব, কাজেই সেই জন্য আমরা ওইটাকে টোটাল ওয়েট বলছি, ওয়েটেড অ্যাভারেজ বলেছি। স্যার এই ক্ষেত্রে তো কোনটা আগে বের হবে কোনটা পরে বের হবে সেটা নাই? না, সেটা নাই। আমরা তো ওই কনসেপ্ট থেকে বেরিয়ে আসছি। আগে তো নিলাম যেটা কোনটা আগে ইন করলো সেইটা, তারপর নিলাম কোনটা শেষে ইন করলো সেইটা, এরপরে হলো কোনটা আগে কোনটা পরে সেটা আমার দরকার নাই। আমি যেই মালটা আমি স্টোর থেকে আউট করব বা স্টোর থেকে আমি গণনা করব, সেই দিনকার যা কোয়ান্টিটি আমার হাতে থাকবে সেই কোয়ান্টিটি গুলো দিয়ে, টোটাল কোয়ান্টিটি গুলো দিয়ে টোটাল ভ্যালুকে যখন ভাগ করব, তখন পার ইউনিট যে রেটটা থাকবে বের হবে, সেই পার ইউনিটই আমি সেই এন্ডিং ইনভেন্টরি ভ্যালুয়েশন করব। এই জন্য এটাকে বলা হয়েছে অ্যাভারেজ। এখানে নো ফিফো কনসিডার, নো লিফো কনসিডার। দেন আরেকটা হলো আদার্স মেথড। আপনাদের এই পরবর্তী স্টেজগুলোতে কিন্তু আদার্স মেথডই অঙ্ক বেশি আসবে। এই স্টেজে হয়তো এই লিফো এলসিএম পর্যন্ত হয়তো আসতে পারে, যদি আসে, কিন্তু পরবর্তী স্টেজগুলো কিন্তু নর্মালি আদার মেথডই আসে বেশি। তো যাই হোক, আমরা এই স্টেজ নিয়ে চিন্তা করি, সেটা হলো আদার মেথড। আরেকটা হলো সেটাকে আমরা বলি, সংক্ষেপে বলি এলসিএম মেথড। এলসিএম মানে হলো লোয়ার, এল এ হয় লোয়ার, সিতে হয় কস্ট, এম এ হয় মার্কেট, অর্থাৎ লোয়ার অফ কস্ট অর মার্কেট। লোয়ার অফ কস্ট অর মার্কেট, কস্ট এবং মার্কেটের ভিতরে যেটা কম সেই মেথডে যদি আমি ভ্যালুয়েশন করি সেটাকে বলা হয় এলসিএম মেথড। এই হলো আমার 4 রকমের কস্ট ফলো। আমি যে এন্ডিং ইনভেন্টরি ভ্যালুয়েশন করব তার কস্ট ফলো হলো মাত্র 4 রকমের, লিফো, ফিফো, ওয়েটেড অ্যাভারেজ এন্ড দি এলসিএম মেথড। নাও আমরা ফিফো বলেছি যে প্রথমে যেই ইনভেন্টরিটা আসবে সেই প্রথমে আউট হবে, তাহলে আমার থাকবে শেষের দিকের ইনভেন্টরি। এখন আমরা প্রায় অঙ্কেতে আসে হোয়াট ইজ দি অ্যাডভান্টেজ অফ ফিফো মেথড, সেজন্য একটু লিখে দিলাম। অ্যাডভান্টেজটা হলো এখানে আমরা বলেছি a major advantage of the FIFO method is that in a period of inflation, inflation মানে মুদ্রাস্ফীতি, যখন পণ্যের দাম বাড়তে থাকে সেটাকে আমরা ইনফ্লেশন বলি। of inflation, the cost allocated to ending inventory will approximate their current cost. কারণটা কি? যেহেতু আমার ফিফোতে প্রথম দিকের জিনিসটা আগেই আমি ইস্যু করে দিচ্ছি, কাজে শেষের যে জিনিসগুলো থাকতেছে সেগুলো ঠিক মার্কেট প্রাইসের সাথে মিল থাকবে, কারণ সবাই শেষেই সেটা কেনা হয়েছে। আর প্রথম যেটা কিনেছি সেটা তো আউট করেছি, সেটা তো আপনার যেহেতু ইনফ্লেশন চলতেছে তার দামটা একটু কম ছিল, আর শেষের দিকে যে ইনভেন্টরি গুলো থাকবে তার দামটা নিশ্চয়ই একটু বেশি থাকবে, যেহেতু মার্কেটে ইনফ্লেশন চলতেছে। সো দ্যাট বলছে যে কারেন্ট কস্টের সাথে যে জিনিসটা আপনি এন্ডিং ইনভেন্টরিটা থাকবে সেটা কারেন্ট কস্টের সাথে অ্যাপ্রক্সিমেট কারেন্ট কস্টের মতনই হবে। দি হাইয়েস্ট এন্ডিং ইনভেন্টরি অ্যান্ড দি লোয়েস্ট কস্ট অফ গুডস সোল্ড, যদি আমার এন্ডিং ইনভেন্টরি ভ্যালুটা বেশি থাকে তাহলে আমরা কি করি, কস্ট অফ গুডস সোল্ডে সবসময় এন্ডিং ইনভেন্টরি কি করি, মাইনাস করি বা লেস করি। তাহলে আমি যদি কস্ট অফ গুডস বের করার সময় এন্ডিং ইনভেন্টরি যদি লেস করে থাকি, তাহলে যত বেশি লেস করব অত কস্ট অফ গুডস সোল্ড আমার কম হবে, আর যত কম লেস করব অত কস্ট অফ গুডস সোল্ডটা বেড়ে যাবে। তা কস্ট অফ গুডস সোল্ড যদি বেড়ে যায় আমার গ্রস প্রফিট কমে যাবে, আর কস্ট অফ গুডস সোল্ড যদি কমে যায় আমার গ্রস প্রফিটটা বেড়ে যাবে। এখানে দেখেন যেহেতু এন্ডিং ইনভেন্টরি দামটা প্রথম দিকের জিনিসের চেয়ে একটু বেশি এবং মার্কেট প্রাইসের সমান, সেই জন্যই সেই বেশি দামটা আমি মাইনাস করে কস্ট অফ গুডস সোল্ডটা বের করতেছি। কাজেই কস্ট অফ গুডস সোল্ডটা স্বাভাবিকভাবে একটু কমে যাবে, কারণ আমার মাইনাস ফিগারটা বেশি হবে। হাইয়েস্ট এন্ডিং ইনভেন্টরি
এন্ডিং ইনভেন্টরির দামটা একটু বেশি থাকবে, সেই জন্যই আমার কস্ট অফ গুডস সোল্ডটা কম হবে। আর কস্ট অফ গুডস সোল্ড যদি কম হয়ে যায়, গ্রস প্রফিটটা বেড়ে যাবে। দিজ আর দি অ্যাডভান্টেজ অফ ফিফো। সো যেই জিনিসটা ফিফোর অ্যাডভান্টেজ, সেই জিনিসটাই হবে লিফোর ডিসঅ্যাডভান্টেজ বা শর্টকাট। জি, লাস্টের পয়েন্ট আরেকবার একটু, যে গ্রস প্রফিটটা কিভাবে বাড়বে? গ্রস প্রফিটটা আপনি এই যে কস্ট অফ গুডস সোল্ডটা আমরা কি করি, আমরা যখন গ্রস প্রফিট করেছি তখন কস্ট অফ গুডস মাইনাস করেছি না? জি স্যার। এই যে দেখেন এই অঙ্কটার দিক, গত অঙ্কটা, এই যে কস্ট অফ গুডস সোল্ড, এটা আমরা কি করছি, সেলস থেকে মাইনাস করেছি না? জি, মাইনাস করেছি। তাহলে মাইনাস করার আগে কস্ট অফ গুডস সোল্ডটা কিভাবে বের করছি? আমি এই যে গুডস অ্যাভেলেবল ফর সেল থেকে এই যে এন্ডিং ইনভেন্টরি, এই এন্ডিং ইনভেন্টরি আমি মাইনাস করেছি না? জি স্যার। তো যত বড় ফিগার মাইনাস করব, অত কস্ট অফ গুডস সোল্ডটা কম হবে না? স্যার এইটা বুঝছি, বাট ওই যে ফিফোর সাথে ইয়েটা কি, মানে ভূমিকাটা কি ছিল? ভূমিকা এইটা যে এই যে ফিফোতে বলছে যে এই ফিফোতে এন্ডিং ইনভেন্টরিটার ভ্যালুটা বড় হবে। যদি এন্ডিং ইনভেন্টরি ভ্যালুটা মনে করেন এখানে আমি মাইনাস করছি 17,68,000, আমি এখানে যদি 20 লাখ মাইনাস করতাম, তাহলে আমার এখানে কস্ট অফ গুডস সোল্ডটা কি হতো, আমার বাড়তো না কমতো? স্যার বেশি হতো স্যার। বেড়ে যেত স্যার। কমবে। বাড়বে কেন? মানে প্রফিটটা বাড়বে স্যার। প্রফিটটা বাড়বে, জি, প্রফিটটা বাড়বে, কস্ট অফ গুডস সোল্ডটা কমে যাবে। সেই কথাটা বলছে ফিফোতে, যে ফিফোতে এন্ডিং ইনভেন্টরি ভ্যালুটা বেশি থাকে, সেই জন্যই কস্ট অফ গুডস সোল্ডটা কম হয়, আর কম হলে গ্রস প্রফিটটা বেড়ে যায়। এই কথাটা বলেছে এখানে। ক্লিয়ার হয়েছে না এখন? জি স্যার। ওকে, তো ফিফোর যা হবে তার ঠিক উল্টো কিন্তু লিফো। এখানে কি বলেছে দেখেন, হোয়াট আর দ্য শর্টকামিং অফ লিফো? A major shortcoming of the LIFO method is that in a period of inflation, the cost allocated to ending inventory may be significantly understated. কম হতে পারে, সিগনিফিক্যান্টলি উল্লেখযোগ্যভাবে কম হতে পারে ইন টার্মস অফ কারেন্ট কস্ট। কারেন্ট কস্টের থেকে উল্লেখযোগ্যভাবে কম হতে পারে। ধরুন আপনি 1 বছর আগে বা 2 বছর আগের জিনিস আছে আপনার স্টোরে, যেহেতু লিফো লাস্ট ইন ফার্স্ট আউট, কাজেই প্রথম দিকের যে জিনিসটা রয়ে গেছে আপনার স্টোরে, তাহলে প্রথম দিকের জিনিসটা সেটা 2 বছর আগেরও কেনা হতে পারে। তাহলে এখন তো মার্কেটে ইনফ্লেশন চলতে আছে, সো দ্যাট এখনকার যেই পণ্য দামটা বেশি, আর 2 বছর আগের যে আপনি পণ্যটা কিনে রেখেছিলেন ওর দামটা কম, তাহলে এন্ডিং ইনভেন্টরিটা ভ্যালুটা কম হয়ে যাবে। এন্ডিং ইনভেন্টরি ভ্যালু কম হলে ইন দি লোয়েস্ট এন্ডিং ইনভেন্টরি, এই যে এন্ডিং ইনভেন্টরি কম হলে কি হবে, হাইয়েস্ট কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ডটা বেড়ে যাবে। আর যদি কস্ট অফ গুডস সোল্ড বেড়ে যায়, ইন দ্যাট কেস আপনার কি হবে, কস্ট অফ গুডস সোল্ড যদি বেড়ে যায় তাহলে কি হবে বলেন? প্রফিট কমে যাবে। গ্রস প্রফিট কমে যাবে স্যার। রাইট, কমে যাবে। তাহলে কাজী পুরোটাই কিন্তু ফিফোর উল্টা। আপনি যদি ফিফো বুঝে থাকেন, লিফো লিখতে পারবেন, লিফো বুঝতে পারলে ফিফো লিখতে পারবেন। দুটো একই জিনিস, একটার 22 ভার্সা আর একটা। কাজে আপনি প্রায় অঙ্কেতে 5 মার্কের আসে, আমি দেখি যে হোয়াট আর দি অ্যাডভান্টেজ অর ডিসঅ্যাডভান্টেজ অর ফিফো। কাজে এই ছোট্ট কথাটুকু লিখলে আপনি 5 মার্ক পেয়ে যাবেন। স্যার এতটুকু লিখলে 5 এসে পড়বে? হ্যাঁ, আপনি এতটুকু লেখারও দরকার নেই। আপনি যদি শুধু এতটুকু লেখেন যে হাইয়েস্ট এন্ডিং, যদি আপনি ফিফোতে লেখেন সেখানে লিখবেন যে হাইয়েস্ট এন্ডিং ইনভেন্টরি এন্ড কস্ট অফ গুডস সোল্ড উইল বি লোয়েস্ট এন্ড গ্রস প্রফিট উইল বি হাইয়েস্ট। যদি আর কিছু লিখতে না পারেন এতটুকু লিখলেও চলবে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ স্যার। তো এইগুলো আমাদের লিফো। একটা প্রশ্ন করতে পারি স্যার? বলেন স্যার। আমি একটু ফিফো এবং লিফো সম্পর্কে আর একটু ক্লিয়ার কনসেপ্ট চাচ্ছিলাম। সেটা হলো যে ফার্স্ট ইন ফার্স্ট আউট যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমি যদি ধরে নিলাম স্যার 10টা ইনভেন্টরি বা 10টা মাল আমি আমার প্রতিষ্ঠানের জন্য পারচেস করলাম, হ্যাঁ, সেক্ষেত্রে আমি আজকে কিনলাম, গতকাল কিনলাম 5টা, আজকে কিনলাম 5টা, হ্যাঁ। এখন ফিফোর ক্ষেত্রে কি হবে? ফার্স্ট ইন ফার্স্ট আউট বলতে আজকে যেটা কিনছি সেটা আমি ফার্স্ট আউট করব, মানে আজকের মালটাই আমি আউট করব, সেটাই তো স্যার ফিফো।
আপনি আজকে কিনেছেন এবং গতকালকে কিনেছেন? জি স্যার। তাহলে গতকালকেরটা আগে আসছে না? হ্যাঁ। স্টোরে গতকালটাই আগে আসছে, তাহলে গতকালকেরটা আগে আপনি আউট করবেন। ফিফুটা হচ্ছে এইটা ফার্স্ট জি। ইন, যেটা আমি আগে কিনেছি সেটাকে আমি আগে আউট করব। আগে আউট করবেন। আপনি যেটা আচ্ছা। সবাই আগে কিনেছেন ওটা তো ওখানে তারিখ লেখা থাকে, কয় তারিখে কিনেছেন। সে আপনি 1 তারিখে কিনেছেন, আবার স্যার। 5 তারিখে কিনেছেন, তাহলে 1 তারিখের জিনিসটা আগে কিনেছেন, ওইটা আগে আউট করবেন। রাইট স্যার, ঠিক আছে। ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার। আরেকটু কোশ্চেন ছিল হচ্ছে স্যার, এই ফর যদি স্যার অ্যাডভান্টেজ নাই, শর্ট কামিং থাকে, তাহলে স্যার লিফ ইউজ করবো কেন? গোডাউন থেকে বের করতে সুবিধা হবে এর জন্য? না, এটা অনেক সময় পণ্যের ক্রাইটেরিয়ার উপরে নির্ভর করে। হয়তো দেখা যাবে যে আপনার অনেক সময় অনেক পণ্য পচনশীল থাকে, পণ্যের ক্রাইটেরিয়ার উপরে এগুলো নির্ভর করে। অনেক সময় তার বিজনেস পলিসির উপরে নির্ভর করে অনেক সময়, হ্যাঁ, তারপর মার্কেটের উপরে নির্ভর করে অনেক সময়। এগুলার ডিফাইন করা খুব টাফ। হ্যাঁ, এবং যে কোম্পানি প্রথম থেকেই আবার সবসময় যে সব ম্যাটেরিয়ালে যে আপনি এগুলো ফলো করতে পারবেন তাও না। যেমন আপনি হার্ডওয়্যারে এগুলো ফলো করতে পারবেন না, এগুলো সাধারণত আপনার যেগুলো আইডেন্টিফাই করা ইজি হয় সেগুলো হয়তো করা সম্ভব, কিন্তু যেগুলো সম্ভব হয় না সেগুলো তো আপনি এত মেথড ফলো করতে পারবেন না। জাস্ট এটা হলো অঙ্কের করার জন্য করা আর কি। হ্যাঁ, কিন্তু বাস্তবে এগুলার প্রয়োগ খুবই কম, বা কেউ করে কিনা আমার জানা নাই। পচনশীল হলে সেক্ষেত্রে ভিন্ন জিনিস, যেটা পচনশীল সেটা যেমন পচনশীল হলে আগের জিনিসটা আগে বিক্রি করে দিতে হবে আপনাকে, আর তার পচে যাবে তাড়াতাড়ি। সে আপনি ইলিশ মাছ কিনলেন, স্টোর করবেন, কারণ গতকালকে যে ইলিশ মাছটা কিনেছেন তার চেয়ে নিশ্চয়ই আজকের ইলিশ মাছটা তাজা বেশি। তাহলে গতকালকে ইলিশ মাছটা যদি আপনি আগে আউট না করেন তাহলে তো আপনি পচে যাবে, আজকেটা তো আরেকদিন রাখতে পারবেন। আমরা ফিজিক্যালি হয়তো কেউ করে না, যে ক্যালকুলেশনের সময় ইউজ করে, যেখানে আপনার কস্ট অফ গুডস আসবে কম আসবে, সেই মেথডটা ইউজ করেই করে। জি, এটা হলো পদ্ধতিগুলো শেখা আমাদের, যে কি পদ্ধতিতে আমরা এন্ডিং ইনভেন্টরি করতে পারি, কিন্তু কোনোটা হয়তো কাজে লাগবে, কোনোটা কাজে লাগবে না। আমি 1 মিনিট নাসরিন আপু, আপনি ইথিক্স গ্রুপ 1 এর সাথে যোগাযোগ করেছেন? তো আমাদের আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, দেন আমরা এলসিএমটা বসবো। এলসিএমটা আমরা বলেছি যে লোয়ার অফ কস্ট অর মার্কেট মেথড। এখানে আমরা এলসিএম মেথডটা বসতে হলে আপনাকে এই যে কোশ্চেনে ধরুন এই প্রোডাক্ট দিয়ে দেবে, কস্ট প্রাইস দিয়ে দেবে, রিপ্লেসমেন্ট কস্ট দিয়ে দেবে, আপনাকে এখান থেকে বের করতে হবে এই যে ফ্লোর, সিলিং, মার্কেট এবং এলসিএম, এগুলো আপনাকে বের করতে হবে। আর নর্মালি আপনাকে এই পর্যন্ত দিয়ে দেবে, এবং ফ্লোর বের করার জন্য হয়তো, বা ফ্লোর বা সিলিং বের করার জন্য হয়তো আপনাকে এগুলো দিয়ে দেবে যে এস্টিমেটেড সেলিং প্রাইস, ধরেন এখানে এই অঙ্কটা আমরা ধরে নিলাম 100, এবং সেলিং এক্সপেন্সেস, মিন সেলিং এক্সপেন্সেস ধরে নিলাম 20 টাকা, এন্ড নর্মাল প্রফিট ধরলাম 25 টাকা। তার মানে এস, এবং পি, এই 3টা জিনিস আমরা পেয়ে গেলাম, অঙ্কে দেয়া থাকবে নর্মালি। এখন কথা হলো যে ফ্লোর কাকে বলে এবং সিলিং কাকে বলে, আর মার্কেট বলতে কি বোঝায়। এখানে ফ্লোর বলতে আগে আমাদেরকে ফ্লোর বুঝতে হবে। ফ্লোরটা হলো
যে সেলিং প্রাইস থেকে যদি আমি সেলিং এক্সপেন্সেস এবং নর্মাল প্রফিট মাইনাস করি, যে ফিগারটা হবে সেটাকে বলা হবে ফ্লোর। আর ফ্লোর মানে হলো যেমন আমরা যেমন বলি ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, কোনো বিল্ডিং এর যে ফ্লোর সেইটাকে বুঝাচ্ছি এখানে, যে ফ্লোরের নিচে কিছু নেই, এইটি আপনাকে ভাবতে হবে। ফ্লোরটাই হলো আপনার লাস্ট পর্যায়। সেজন্য আমরা এখানে এইভাবে নামটা ইউজ করছে ফ্লোর। দ্যাট মিনস এর নিচে আর যাওয়া যাবে না। আমি যদি 3 তলায় থাকি, 3 তলায় আমার ফ্লোর, এর নিচে আর যাওয়া যাবে না। সেই জন্য ফ্লোরটা বের করতে হবে যে সেলিং প্রাইস থেকে আপনার সেলিং এক্সপেন্সেস এবং নর্মাল প্রফিট এটুকু বাদ দিলে যে ফিগারটা পাবো সেটাকে বলা হয় ফ্লোর। এখানে দেখেন সেলিং প্রাইস ছিল 100 টাকা, সেখান থেকে আমরা মাইনাস করেছি আপনার সেলিং এক্সপেন্সেস 20 টাকা এবং নর্মাল প্রফিট 25 টাকা। দ্যাট মিনস 45 টাকা মাইনাস করেছি। 45 টাকা মাইনাস করার ফলে আমার 55 টাকা হয়েছে। সেলিং ফ্লোরটা কিন্তু ফিক্সড, সবগুলো 55 টাকা। ঠিক তদ্রুপ সিলিং মানে আমরা যে বলি সিলিং ফ্যান, মানে আমার ছাদ, আমার মাথা, এর উপরে আর যাওয়া যাবে না, সেটাকে বলা হয় সিলিং। তো সিলিংটা হলো কি, এখানে যেমন ফ্লোর বের করার সময় প্রফিটটাও মাইনাস করেছি, এখানে সে প্রফিটটা শুধু বাদ যাবে, শুধু হবে সেলিং প্রাইস থেকে সেলিং এক্সপেন্সেস। দেখুন সেলিং প্রাইস আমরা ধরেছিলাম 100 টাকা, সেখান থেকে যদি আমি সেলিং এক্সপেন্সেস বাদ দিই 20 টাকা, 80 টাকা থাকে। তাহলে প্রত্যেকটা পণ্যের জন্যই 80 টাকা হলো সিলিং, আবার প্রতিটা পণ্যের জন্যই 55 টাকা হলো ফ্লোর। এখন মার্কেট কাকে বলে? মার্কেট বলতে আমরা বুঝি যে সেই মূল্য বা সেই প্রাইস, যে প্রাইসটা রিপ্লেসমেন্ট কস্টের চেয়ে কম না এবং রিপ্লেসমেন্ট কস্টের চেয়ে বেশি না। রিপ্লেসমেন্ট যেটা কস্ট তার চেয়ে কোনো অংশেই কম হতে পারবে না এবং আপনার সেলিং এর চেয়েও বেশি হতে পারবে না। অর্থাৎ ফ্লোরের রিপ্লেসমেন্ট কস্ট কখনোই ফ্লোরের চেয়ে কম হতে পারবে না এবং সিলিং এর চেয়ে বেশি হতে পারবে না। সেটা কি আমরা বলবো মার্কেট। রিপ্লেসমেন্ট কস্টটা কি স্যার? রিপ্লেসমেন্ট কস্ট আপনাকে কোশ্চেনে দিয়ে দেবে, তারপরেও যদি বলেন যে রিপ্লেসমেন্ট কস্টটা কি, রিপ্লেসমেন্ট কস্ট হলো আমরা এখানে ফ্লোরটা আরেকবার গাড়িতে আছি স্যার, বুঝতে পারেনি গাড়িতে ফ্লোরটা আরেকবার একটু। ফ্লোরটা হলো যে সেলিং এক্সপেন্সেস থেকে যদি আপনি সেলিং প্রাইস থেকে যদি সেলিং এক্সপেন্সেস এবং প্রফিটটা যদি মাইনাস করেন, সেই ফিগারটাকে আমরা বলি ফ্লোর। অর্থাৎ যার নিচে যাওয়া যাবে না সেটাকে ফ্লোর বলি। একটা বিল্ডিং নিয়ে যদি চিন্তা করেন, আমরা যেখানে দাঁড়িয়ে থাকি সেটা হলো ফ্লোর, আমার পায়ের নিচে হলো ফ্লোর, আমার মাথার উপরে হলো সিলিং। দ্যাট মিনস মাথার উপরে আর যাওয়া যাবে না আর পায়ের নিচেও আর নামা যাবে না। তো সেই রিপ্লেসমেন্ট কস্ট যদি ফ্লোরের চেয়ে কম না হয় আর সিলিং এর চেয়ে যদি বেশি না হয়, যেই ফিগারটা আমি পাবো সেই ফিগারটাকে আমি বলবো মার্কেট। একজনে কোশ্চেন করছেন যে রিপ্লেসমেন্ট কস্ট বলতে কি বোঝায়। যদিও আমার এখানে রিপ্লেসমেন্ট কস্ট আগেই বলেছি কোশ্চেনে দেয়া থাকবে, তারপরও আমরা এখানে আরেকটু ব্যাখ্যা দিয়েছি যে রিপ্লেসমেন্ট কস্ট the amount that would have to pay to replace an asset or cost to replace an existing asset with a similar asset at the current market price. আপনি যদি কোনো পণ্য মার্কেট প্রাইজের মার্কেটের সাথে যদি কোনো নতুন যদি কোনো পণ্য কেনেন, কোনো পণ্যের পরিবর্তে যতটুকু আপনার ক্যাশ আউটফ্লো হবে সেইটুকুই কি বলা হয় রিপ্লেসমেন্ট কস্ট। অথবা আমরা এখানে বলেছি যে the replacement cost is the cash outlay that firm has to pay in order to replace an old asset and the current market price. Simply the amount paid to replace the existing property with the new one having the similar utility without considering the depreciation constitutes the replacement cost. Replacement cost এর সময় আমরা ডেপ্রিসিয়েশনটা কনসিডার না করে সরাসরি যদি কোনো পণ্য আমরা মার্কেট থেকে পরিবর্তন করতে চাই, যতটুকু ক্যাশ আমার আউটফ্লো হবে সেটা কি বলা হবে রিপ্লেসমেন্ট কস্ট। আমরা এখানে দুটো উদাহরণও দিয়েছি যে আপনার যদি কোনো ফ্লোর ধরুন আগুনে নষ্ট হয়ে গেছে, এখন ওই ফ্লোরটা যদি আপনাকে চেঞ্জ করতে হয়, যদি আপনার 1000 ফিট স্কোয়ার কোনো ফ্লোর থাকে
আর আপনি চেঞ্জ করতে গিয়ে যদি প্রতি স্কোয়ার ফিট 100 টাকা খরচ করতে হয়, তাহলে এই যে নতুন যে ফ্লোর আগে আপনার যে ফ্লোরটা নষ্ট হয়ে গেছিল সেই ফ্লোরটা আগের অবস্থানে ফিরে যেতে আপনাকে আরো 1 লাখ টাকা খরচ করতে হবে। এই 1 লাখ টাকা কি বলা হয় রিপ্লেসমেন্ট কস্ট। আপনি পুরান জিনিসটাকে নতুনে রিপ্লেস করে ফেলছেন। অথবা আমরা এখন ইদানিং প্রায় দেখি এই যে ল্যাপটপ বলেন, কম্পিউটার বলেন, মোবাইল বলেন, মার্কেটে নিয়ে গেলে আপনি পুরানটা রেখে দেবে, নতুন আরেকটা দেবে, বেশি ভালো নিলে আবার আপনাকে 10,000 টাকা দিতে হবে। এই যে 10,000 টাকা দিলেন পুরান একটা মোবাইল দিয়ে, পুরান একটা ল্যাপটপ দিয়ে, এই 10,000 টাকাই হলো রিপ্লেসমেন্ট কস্ট। আমি কি বুঝাতে পেরেছি? একটা কথা বলছিলেন, ওটা বুঝি না। জি বলুন। মার্কেট নিয়ে একটা কথা বললেন যে কোনটা থেকে বেশি হবে, কোনটা থেকে কম হবে। স্যার এটা কি অনেকটা সুযোগ ব্যয়ের মতো? জি, অপরচুনিটি কস্ট। হ্যাঁ, না না, অপরচুনিটি কস্ট ভিন্ন জিনিস। স্যার মার্কেট নিয়ে একটা বলছিলেন কথা, ওটা বুঝি নাই, ওটা একটু আরেকবার বলবেন? একটু জোরে বলেন, শোনা যাচ্ছে না। স্যার মার্কেট নিয়ে একটা কথা বলছিলেন, ওটা আরেকবার বলবেন? কোনটা মার্কেট আমি বলছি, আমি এখন অঙ্কটা বুঝাবো, তাহলে আপনি মার্কেট আরো ক্লিয়ার হবেন। আমি মার্কেট বলছি, মার্কেট হলো সেই মূল্য বা সেই দাম, যে দামটা হলো যে ফ্লোরের চেয়ে কম না এবং সিলিং এর চেয়ে বেশি না। মার্কেট ইজ দ্যাট রিপ্লেসমেন্ট কস্ট হু ইজ নট লেস দ্যান ফ্লোর, হু ইজ নট হায়ার দ্যান সিলিং, দ্যাট ইজ কল্ড মার্কেট। That replacement cost who is not less than the floor, who is not higher than the ceiling, that replacement cost is called market. Now আমরা যদি এখানে একটা উদাহরণ দেখি, যেমন আমার প্রোডাক্ট এ আছে, তার কস্ট হলো 80 টাকা। আমি এখন কস্ট নিয়ে কথা বলবো না, কারণ কস্ট পরে আসবে, আমি আগে মার্কেটটা ঠিক করতে হবে। সো দ্যাট মার্কেটে আমাকে দেয়া আছে রিপ্লেসমেন্ট কস্ট 70 টাকা। আমি ফ্লোরটা বের করেছি ক্যালকুলেশন করে, সিলিংটা আমি ক্যালকুলেশন করে বের করেছি। নাও আমার সূত্রটা হলো যে দি রিপ্লেসমেন্ট কস্ট নট লোয়ার দ্যান ফ্লোর, নট হায়ার দ্যান সিলিং, দ্যাট ইজ কল্ড মার্কেট। এখন আমি দেখি রিপ্লেসমেন্ট কস্ট এখানে 70 টাকা দেওয়া আছে। নাও সে নিশ্চয়ই ফ্লোরের চেয়ে বেশি আছে, ফ্লোর তো আমার 55 টাকা, তাহলে ফ্লোরের চেয়ে বেশি আছে, নো প্রবলেম। সিলিং এর চেয়ে কম আছে, তার মানে হলো এই রিপ্লেসমেন্ট কস্টটাই হলো মার্কেট। সিলিং এর চেয়ে সে বেশি না এবং ফ্লোরের চেয়ে সে কম না। স্যার এই মার্কেট ভ্যালুটা মানে কি জন্য কিভাবে ইউজ করা হয়? মানে এই প্রোডাক্টের সাথে সেলিং প্রাইস হিসেবে কোনো কিছু ইউজ করা হয় না স্যার? ওই যে 100 টাকা ওইটাই সেলিং প্রাইস? না না, সেটা ভিন্ন জিনিস। আমরা বলেছি যে আমরা এলসিএম মেথডে অঙ্ক করব। এলসিএম মেথডটা হলো যে লোয়ার অফ কস্ট অর মার্কেট প্রাইস। আমরা কোনো ইনভেন্টরি যদি মার্কেট প্রাইস পাই আর যদি কস্ট পাই, তার দুইটার ভিতরে যেটা কম সেটা কি সেই ভিত্তিতে যদি আমি কোনো ইনভেন্টরির মূল্যায়ন করি, ভ্যালুয়েশন করি, সেটা কি বলা হবে এলসিএম মেথড। এই জন্য আমরা এখন মার্কেটটা শিখতেছি, তারপর কেমনি এলসিএম বের করে সেটা পরে শিখবো। স্যার জি, ব্যাপারটা কি এরকম যে ফ্লোর আর সিলিং এর মাঝখানে যদি আমার রিপ্লেসমেন্ট কস্ট হয় তাহলে আমরা ওটা নিব, আর যদি এই রেঞ্জের বাইরে হয় তাহলে হয় লিস্টটা নিব নাহলে হাইয়েস্টটা নিব, এরকম অনেকটা তাই। আমি সেই কথাই বলছি যে রিপ্লেসমেন্ট কস্ট, আমরা উদাহরণগুলো সবগুলা শেষ করলে আপনার আর কোনো কোশ্চেন থাকবে না। জি স্যার। ওকে, এখানে রিপ্লেসমেন্ট কস্ট 55 টাকা, এখানে ফ্লোরও আছে 55 টাকা, কাজে তার চেয়ে কম না, সমান আছে, এবং সিলিং আছে 80 টাকা, তার চেয়েও কম আছে। সো দ্যাট নট হায়ার দ্যান সিলিং, নট লোয়ার দ্যান ফ্লোর, দ্যাট ইজ কল্ড রিপ্লেসমেন্ট 55 টাকা। তাহলে 55 টাকাই হবে আমার মার্কেট। নাও 40 রিপ্লেসমেন্ট কস্ট আছে 40 টাকা। 40 ইজ লোয়ার দ্যান ফ্লোর, ফ্লোর হলো 55 টাকা, তার নিচে হতে পারবে না। সো দ্যাট 55 টাকা হবে এখানে মার্কেট। নাও 90 টাকা, সে ফ্লোরের চেয়ে বেশি আছে, কোনো সমস্যা নেই, বাট সিলিং এর চেয়েও বেশি, 80-র চেয়ে বেশি হয়ে গেছে 90, সো দ্যাট সিলিং কে ক্রস করতে পারবে না, তাহলে 80 হবে মার্কেট প্রাইস। সো দ্যাট মার্কেট হবে 80। আর বেশি হলে কি হবে?
হবে না, সে আউট হয়ে যাবে, ওই সিলিংটা হবে সেই ক্ষেত্রে। দেন 80 টাকা, ফ্লোরের চেয়ে সে বেশি আছে, আবার সিলিং এর চেয়েও সমান আছে, সিলিং এর বেশিও নাই কমও নাই, সিলিং এর সমান, সো দ্যাট 80 উইল বি মার্কেট। এখন এই 5টা যে আমরা উদাহরণ মার্কেট বের করার জন্য, এখন এই 5টা জিনিস আপনারা বুঝেছেন কিনা? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা? সো দ্যাট অনেকেরই প্রশ্ন ছিল ফ্লোরের কম হলে কি হবে, সিলিং সেটা কিভাবে আসছে স্যার? জি একটু জোরে বলেন, বুঝতে পারি নাই স্যার। সিলিং রিপ্লেসমেন্ট কস্ট সিলিং থেকে বেশি হবে না, ফ্লোরের থেকে কম হবে না, তাহলে সেটা বেটার হবে। জি আচ্ছা, আমি সেটা 5টা উদাহরণ দিয়ে দেখালাম। আচ্ছা স্যার, এই যে নিচে যে জিনিসগুলো আছে, এস্টিমেটেড সেলিং প্রাইস, সেলিং এক্সপেন্স এবং নরমাল প্রফিট, এগুলো দেয়া থাকবে। আপনাকে কোশ্চেনে দিয়েই দেবে যে সেলিং প্রাইস যদি এত হয় প্রত্যেকটা প্রোডাক্টের। আমি এখানে ধরে নিলাম ABCDE, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমি বোঝানোর জন্য ক্লাসের স্বার্থে আমি ধরলাম যে অল প্রোডাক্টের সেলিং প্রাইস সেম, কিন্তু আপনাকে কোশ্চেন এখন দিয়ে দিল, এর জন্য একটা দিল, বি এর জন্য আরেকটা দিল, সি এর জন্য আরেকটা দিল, ডি এর জন্য আরেকটা দিল, ই এর জন্য আরেকটা দিল। এখন যদি আপনি বলেন স্যার তো এইভাবে বুঝাইনি, তাহলে তো হবে না। আপনি বুঝতে হবে কনসেপ্ট, আপনাকে মার্কেটটা আমি বোঝাতে পেরেছি কিনা সেইটুকু আমার কথা। কিন্তু এখন এখানে যেমন আমি একটা সেম প্রাইস ধরেছি সব প্রোডাক্টের জন্য, কোশ্চেনে তো আলাদাভাবে দিতে পারে। কাজে এর জন্য একটা সিলিং হবে, একটা ফ্লোর হবে, তার জন্য একটা মার্কেট প্রাইস হবে, বি এর জন্য একটা সিলিং হতে পারে, ফ্লোর হতে পারে, আলাদা হতেই পারে। আমি একটা কমন প্রাইস নিয়েছি, প্রত্যেকটা এখানে প্রোডাক্ট কিন্তু 5টা, আমি প্রাইস নিয়েছি সেম প্রাইস, বিকজ বোঝানোর জন্য, বুঝতে ইজি হবে সেই জন্য। আর আমি যদি এখানে ফ্লোর আলাদা আলাদা নিতাম, সিলিং আলাদা আলাদা নিতাম, আপনাদেরকে বোঝাতে আরো কঠিন হয়ে যেত আমার। জি স্যার, আমি একটা কোশ্চেন করতে পারবো স্যার? জি বলেন। সিতে এলসিএম 30 এটা কিভাবে আসলো স্যার? প্রোডাক্ট সিতে এলসিএম 30 এটা কিভাবে আসলো স্যার? এলসিএম 30, হ্যাঁ এলসিএম 30, লোয়ার কস্ট অফ মার্কেট এলসিএম 30। আমি তো এলসিএম এখনো বুঝাইনি, আমি তো আছি মার্কেটের ভিতরে। আপনি এই পর্যন্ত কোশ্চেন করেন। ওকে স্যার, ঠিক আছে, এতটুকু বুঝলাম। এতটুকু ক্লিয়ার কিনা সেটা বলেন, আমি যতটুকু বুঝিয়েছি তার ভিতরে কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার, এতটুকু ক্লিয়ার। ওকে, স্যার এই জন্য কি 10 মিনিট বিরতি দিবেন? পরে আসতে চাই স্যার। 10 মিনিট, আচ্ছা ঠিক আছে, তাহলে 10 মিনিট বিরতি। আমরা আবার আজানের জন্য কিছু শোনা যাচ্ছে না, আমরা আবার 10 মিনিট পরে। আর মার্কেটটা আমি পেয়ে গেছি 70 টাকা, সো দ্যাট হুইচ ইজ লোয়ার, 70 টাকা লোয়ার, সেজন্য আমি মার্কেটকে এলসিএম বলছি। এখন আমার যদি বলে যে এই প্রোডাক্টের 500 ইউনিট আছে আপনার ইনভেন্টরি, এলসিএম মেথডে ভ্যালুয়েশন করুন, তাহলে নিশ্চয়ই আপনি এটাকে 500 দিয়ে গুণ করে আপনি এলসিএম মেথডে ভ্যালুয়েশনটা পেয়ে যাবেন। আবার বলা আছে বিতে 200 ইউনিট আছে ইনভেন্টরি, তাহলে বি এর এখানে কস্ট প্রাইস আছে 55 আর এখানে মার্কেট বের করেছি 55, সো দ্যাট এলসিএম মানে এখানে দুটোই যেহেতু সমান 55 হবে এলসিএম। ঠিক তদ্রুপ প্রোডাক্ট সি, এখানে কস্ট প্রাইস আছে 30 টাকা আর মার্কেট আছে 55 টাকা। কি যেন একজন কোশ্চেনে করছিলেন যে স্যার এলসিএম কিভাবে 30 টাকা হলো, তাকে এখন বলছি যে যেহেতু কস্ট হলো 30 টাকা আর মার্কেট হলো 55 টাকা, কাজে দুটোর মধ্যে কম হলো 30 টাকা, সেই জন্য এখানে 30 টাকা আসছে এলসিএম। নাও কস্ট প্রাইস 90 টাকা, মার্কেট আছে 80 টাকা, তাহলে লোয়ার হলো 80, সেই জন্যই এলসিএম হলো 80 টাকা। স্যার একটা কোশ্চেন ছিল সি প্রোডাক্টে, যেটা হলো আপনার এখানে কস্ট হলো 30 টাকা, জি, আর আপনার মার্কেট হলো 55 টাকা, 30 টাকা তো আপনার ফ্লোরের নিচে চলে যাচ্ছে, এই ক্ষেত্রে কি কোনো সমস্যা আছে? আমার তো ফ্লোর এবং সিলিংটা শুধুমাত্র মার্কেটের জন্য। আচ্ছা ওকে স্যার, ওকে থ্যাংক ইউ। আমি তো মার্কেটে বের করে ফেলছি, ওকে বুঝতে পারছি। যখন আমি মার্কেট বের করব তখন আর আমার এই সিলিং আর ফ্লোর আর রিপ্লেস এগুলো বাদ। ওকে স্যার,
এখন আমি মার্কেট এবং কস্ট এই দুটোর মধ্যে তুলনা করতেছি, এখানে আর কোনো সিলিং আর ফ্লোর আসবে না। ওকে স্যার। হ্যাঁ, তারপর এখানে 80 টাকা ছিল মার্কেট, এখানে কস্ট হলো 90 টাকা, সো দ্যাট 80 টাকা চলে আসবে এলসিএম হিসাবে। আবার এখানে কস্ট প্রাইস আছে 70 টাকা আর মার্কেট আছে 80 টাকা, কাজে 70 টাকা চলে আসবে এলসিএম এ। এখন যদি আপনাকে একটা কোশ্চেন আমি করি বা কোশ্চেন যদি আসে, এই প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট আছে আপনার হয়তো বললো যে 500 ইউনিট, বি প্রোডাক্ট আছে 200 ইউনিট, সি প্রোডাক্ট আছে 100 ইউনিট, ডি আছে 50টা, ই আছে 150টা। তাহলে হোয়াট ইজ দি ভ্যালু অফ দি এন্ডিং ইনভেন্টরি? তাহলে আপনার এখন এন্ডিং ইনভেন্টরি যদি বের করতে হয় তাহলে আন্ডার এলসিএম মেথডে, সেক্ষেত্রে আমি বলেছি যে এ ইউনিট আছে 500, তাহলে 500 ইন্টু 70। আমি বলেছি বি ইউনিট আছে 200, তাহলে 200 ইন্টু 55। আমি বলেছি সি ইউনিট আছে 50টা, তাহলে 30 ইন্টু 50, এবং ডি যদি হয় 150 তাহলে 80 ইন্টু 150, এভাবে করে। আর ই যদি থাকে আপনার 20টা, তাহলে 70 ইন্টু 20। এখন এই সব গুণ ফলগুলো যদি আপনি যোগ করেন তাহলে আপনার এই 5টা প্রোডাক্টের এন্ডিং ইনভেন্টরিটা আপনি পেয়ে যাবেন আন্ডার এলসিএম মেথডে। এবার সবাই ক্লিয়ার কিনা বলুন। স্যার একটু নেটওয়ার্কের জন্য আমি এলসিএমটা বুঝি না, এলসিএমটা একটু বুঝে বলবেন কিভাবে বের করব? কোনটা? এলসিএমটা কিভাবে বের করব একটু বুঝে বলবেন স্যার, নেটওয়ার্কের জন্য বুঝি না। এলসিএমটা বলছি যে কস্ট আর মার্কেট প্রাইস হুইচএভার ইজ লোয়ার। আমি তো মার্কেটটা বের করেছি এখানে 70 টাকা এবং এখানে কস্ট আছে 80 টাকা, তাহলে এই দুটোর মধ্যে কম কোনটা? 70 স্যার, 70। তাহলে 70 চলে আসছে। আবার এখানে ধরেন সি 30 টাকা আছে মার্কেট, 30 টাকা আছে কস্ট, মার্কেট আছে 55, তাহলে এই দুটোর মধ্যে লোয়ার কোনটা? 30টা। এই 30 টাকা চলে আসছে এলসিএম। এরকম প্রত্যেকটা আপনি মার্কেটের সাথে আপনি কস্ট তুলনা করবেন, এই দুটার মধ্যে যেটা কম সেটাই হবে এলসিএম। এখানে 90 টাকা আছে আপনার কস্ট, 80 টাকা আছে আপনার মার্কেট, কাজে এখানে 80 টাকাটা চলে আসবে। স্যার এখানে কস্টটা সবসময় ম্যাথের মধ্যে দেওয়াই থাকবে, তাই তো স্যার? কস্ট দেয়া থাকবে, রিপ্লেসমেন্ট কস্টও দেয়া থাকবে। আচ্ছা, ওকে। তারপরে হয়তো এই তথ্যগুলো আপনাকে দেয়া থাকতে পারে, যে এস্টিমেট কস্ট, বাকি ক্যালকুলেশন গুলো আমরা করে নেব। হ্যাঁ, বাকি আপনাকে ফ্লোর সিলিং এইগুলো ক্যালকুলেশন করে মার্কেটটা বের করতে হবে। ওকে স্যার। স্যার আপনি বলেন দেওয়া থাকতে পারে সেলিং প্রাইস, যদি না দেওয়া থাকে তাহলে কি স্যার? না দেওয়া থাকলে আপনি রিপ্লেসমেন্ট কস্ট কোথায় পাবেন? না এই যে সেলিং, তারপর সেলিং এক্সপেন্স, নরমাল প্রফিট, এগুলো আপনাকে তো অঙ্ক করার মতন তথ্য অবশ্যই এই কোশ্চেনে দিতে হবে, তা নাহলে অঙ্ক কিভাবে করবেন? আর রিপ্লেসমেন্ট কস্ট সব থাকবে মনে হয়। জি, শোনা যাচ্ছে না, একটু জোরে জোরে বলুন। এখন যেটা আপনাদের কোশ্চেন হওয়া উচিত ছিল সেটা হলো যে আমি যেহেতু এখানে সেলিং প্রাইসটা সেম ধরেছি, যদি এখানে সেলিং প্রাইস সেম না হয়, 5টা প্রোডাক্টের জন্য যদি 5 রকমের হতো, তাহলে আমার এখানে কিন্তু ফ্লোরটাও 5 রকমের হইতো, তাই না? জি, সিলিংটাও 5 রকমের হতো, সিলিংটাও 5 রকম হতো, আর মার্কেটটাও 5 রকমের হতো। প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়ালি তখন আমরা চিন্তা করতাম। এখন আমরা আমাদের বুঝানোর স্বার্থে ফার্স্ট ক্লাসে যেভাবে বুঝালে আপনারা ক্লিয়ার বুঝবেন, সেই জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড নিয়েছি, ধরে নিলাম যে সব প্রোডাক্টের জন্য সেম প্রাইস, বুঝতে সুবিধার জন্য আর কি। এখন আপনাকে যে ধরনেরই এটাকে ঘুরাইয়ে পাচ্ছে যেভাবেই দিক, আমার মনে হয় যে আপনার বের করতে অসুবিধা হওয়ার কথা না। যদি আপনার সেলিং প্রাইস, সেলিং এক্সপেন্সেস আর নরমাল প্রফিটটা দিয়ে দেয়, আর যদি রিপ্লেসমেন্ট কস্ট পর্যন্ত দিয়ে দেয়, তাহলে বাকি যে 4টা কলাম আমার তো মনে হয় যে 10 মিনিটের বেশি লাগার কথা না। সেই ক্ষেত্রে যদি আপনাকে আবার টোটাল ইনভেন্টরি ভ্যালু বের করতে দেয় প্রোডাক্ট ওয়াইজ, সেক্ষেত্রে আপনি ওই প্রোডাক্টের নাম লিখবেন, কোয়ান্টিটি লিখবেন, এলসিএম রেট লিখবেন। এলসিএম রেট হলো এখানে 70, এলসিএম ভ্যালু হলো এখানে 55, এখানে 30, এই প্রোডাক্টের জন্য 80, এই প্রোডাক্টের জন্য 70। সেভাবে আপনি কোয়ান্টিটি দিয়ে গুণ করে টোটাল ভ্যালুটা বের করে ফেলবেন। স্যার এলসিএম দিয়ে যেটা গুণ দিব সেই ইউনিটটা তো উল্লেখ থাকবে স্যার।
অবশ্যই থাকবে যে আপনার এই প্রোডাক্ট আছে 500, বি প্রোডাক্ট আছে 200, এটা তো উল্লেখ থাকতেই হবে। আপনাকে অঙ্ক দিলে আপনাকে তথ্য ছাড়া তো আর দিবে না। অথবা এমন হতে পারে যে 5টা দিয়ে দিছে, আপনাকে বলছে যে শুধু সি এর একটা কোয়ান্টিটি দিয়ে দিছে, যে সি এর কোয়ান্টিটি দিয়ে বলছে যে সি এর এলসিএম মেথডে সি এর কত, আপনার এলসিএম মেথডে এন্ডিং ইনভেন্টরি ভ্যালু কত। সেই ক্ষেত্রে কিন্তু আপনি এ, বি আর ডি, ই এই 4টা বের করারই দরকার নেই, শুধুমাত্র সিটা বের করবেন। এখানে সি মার্কেট বের করবেন, সি এর কস্ট তো আছেই, মার্কেটটা বের করে সি এর তুলনা করে সি এর ভ্যালুটা বের করবেন। আমি এখানে 5টা উদাহরণ হিসেবে এনেছি এই জন্য যে বিভিন্ন রকমের আপনাদের বোঝানোর জন্য, কোনোখানে সিলিং কম, কোনোখানে ফ্লোর বেশি, এই ধরনের ঘুরে ফিরে আপনারা জানেন কনসেপ্টটা ক্লিয়ার হয় সেই জন্য। স্যার এই এলসিএম মেথড তো মার্চেন্ডাইজিং এর জন্যই অ্যাপ্রোপ্রিয়েট হবে না, ম্যানুফ্যাকচারিং এর জন্য তো হবে না স্যার। না না তাহলে স্যার এখান থেকে কোশ্চেন কি ধরনের আসবে স্যার? জি, এখান থেকে কোশ্চেন কি ধরনের আসতে পারে? এখান থেকে কোশ্চেন আসবে যে ডিটারমাইন দি ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি আন্ডার এলসিএম মেথড। এরপরে আপনাকে উদাহরণ হিসেবে হয়তো দেবে কিছু, এই যে প্রোডাক্টের নাম দিতে পারে, প্রোডাক্টের কোয়ান্টিটি দিতে পারে, কস্ট, রিপ্লেসমেন্ট কস্ট দেবে, তারপর আপনি যে সেলিং প্রাইস দেবে, এইগুলো দিয়ে দেবে যাতে আপনি ফ্লোর এবং সিলিং বের করতে পারেন। স্যার এলসিএনআরবিটা কি জিনিস? অথবা যদি এমন হয় কোনো অঙ্কের ভিতরে আপনার প্রয়োজন, অঙ্কের ভিতরে আপনাকে বের করতে বলছে এলসিএম, সেক্ষেত্রে হয়তো কিচ্ছু দেবে না আপনাকে, সেই ক্ষেত্রে হয়তো কস্টটা দেবে আর দেবে আপনি মার্কেটটা দিয়ে দিল, তাহলে তো আপনি কিছুই বের করতে হবে না, শুধু এই দুটোর মধ্যে দেখবেন যে কোনটা ছোট, সেই অনুপাতে গুণ দিয়ে বের করবেন। মূল কথা হলো এটা দিয়ে আপনার ফুল কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে, এরপরে অঙ্ক যেভাবে দেখ সেভাবে আপনি পারবেন। আপনাকে অঙ্ক করার মতনই তথ্য দিয়েই অঙ্ক দিবে। জি বলুন। স্যার মার্কেট ভ্যালু দেয়া থাকলে তখন আর আমাদেরকে ভ্যালুগুলো আবার ফ্লোর আর সিলিং তো তখন দরকার। মার্কেট ভ্যালু দেয়া থাকলে তাহলে তো আপনাকে বের করতে হবে না, তাহলে কষ্টের সাথে শুধু তুলনা করে আপনি এলসিএমটা বের করবেন। স্যার আমাকে আরেকটু এলসিএমটা বুঝিয়ে দিবেন, আমি লাইন ছিল তো এর জন্য বুঝতে পারিনি। এলসিএম এ হলো, এলসিএম তো বেশ কয়েকবারই বুঝালাম, একটা হলো লোয়ার অফ কস্ট অর মার্কেট প্রাইস। এখানে আমরা মার্কেটটা কি আপনি বুঝেছেন? হ্যাঁ স্যার মার্কেটটা বুঝেছি। তাহলে এই যে কস্ট দেয়া আছে, এই যে কস্ট উপরে দেখেন কস্ট লেখা আছে, কস্ট দেয়া আছে 80 টাকা এর জন্য, আর মার্কেট বের করছেন 70 টাকা, তাই দুইটার মধ্যে কম কোনটা? 70 টাকা। এই জন্য এলসিএম এ যে 70 আসছে। এবার আপনি ধরেন বি, কস্ট আছে 55, মার্কেট আছে 55, তাহলে কম কোনটা? দুইটাই তো সমান, সেজন্য এই একটা আসছে যে 55। এরপরে ধরেন 30 আছে কস্ট, 30 কস্ট আর 55 আছে মার্কেট, তাহলে এই যে 80 55 এটা কি ফিক্সড করে এখানে দেওয়া থাকবে? হ্যাঁ 80 কোনটা? হ্যালো, ফ্লোর এবং ওই সেলিং প্রাইস, এটা বলছেন ফ্লোর এবং সেলিং। ফ্লোর এবং সেলিং প্রাইস আমি বের করছি, আপনাকে বের করতে হবে। এই যে সূত্র দিয়ে দিছি, সেলিং প্রাইস মাইনাস সেলিং এক্সপেন্সেস মাইনাস প্রফিট, এবার বের করবেন। স্যার কস্ট এবং মার্কেট প্রাইসের মধ্যে যেটা কম থাকবে ওইটা নিতে হবে। হ্যাঁ ওইটা কি বলা হয়? এলসিএম, লোয়ার অফ কস্ট অর মার্কেট, এই দুটোর মধ্যে যেটু কম। কস্ট হলো এখানে 30 টাকা, মার্কেট হলো 55 টাকা, তো দুটোর মধ্যে কম কোনটা? কস্ট, সেজন্য এই কস্টটা নিয়ে আসছি। এখানে কস্ট হলো 90 টাকা, মার্কেট আছে 80 টাকা, তাহলে কম কোনটা? 80 টাকা, সেজন্য এই 80 টাকাটা নিয়ে আসছি। এখানে কস্ট হলো 70, মার্কেট হলো 80, কম কোনটা? 70, সেজন্য 70টা নিয়ে আসছি। বুঝছেন? এখানে যে ইনভেন্টরি গুলো আমরা লোয়ার পোস্টে দেখাচ্ছি, এটার উদ্দেশ্যটা কি আলটিমেটলি? মানে প্রফিট বেশি দেখাবো এটা নাকি অন্য কিছু? উদ্দেশ্য যিনি কোশ্চেন করবে উনিই জানে উদ্দেশ্য কি, আপনাকে বের করতে বলবে আপনি বের করে দেবেন। না
স্যার, এটা এমনি আমি জানার জন্য আপনাকে। না, এটা তো পদ্ধতি, এক ধরনের পদ্ধতি। এই যে আমরা এর আগে যে বের করেছি, ফিফোতে এখন বের করব, লিফোতে বের করব, উদ্দেশ্য কিছুই না, উদ্দেশ্য একটাই যে এই পদ্ধতিতে আমি এন্ডিং ইনভেন্টরি ভ্যালুয়েশন পারি কিনা, লিফো পদ্ধতিতে আমি এন্ডিং ইনভেন্টরি ভ্যালুয়েশন পারি কিনা, ওয়েটেড অ্যাভারেজে আমি পারি কিনা অঙ্ক, এলসিএম মেথড আমি পারি কিনা, এইটাই উদ্দেশ্য, আর তো কোনো উদ্দেশ্য নাই। LCM আর LCM দুইটা কি স্যার একই জিনিস? জি জি, LCM মেথড আর LCNRV মেথড। স্যার আমাদের গত 19 সালে একটা পরীক্ষায় এই ধরনের একটা প্রশ্ন আসছিল আর কি, নেট রিলিজেবল ভ্যালু। স্যার একই জিনিস এটা? আবার বলেন, আমি আপনার কথাটা কেটে কেটে আসতেছে, বুঝতেছি না। ওকে, আমরা জি বোঝা যাচ্ছে না। और मार्केट रेट किसको होना এলসিএমটা আরেকবার বলতেন স্যার। কমপক্ষে তো 5 থেকে 6 বার বললাম। এখন আমার পার্টিসিপেন্ট আছে 77 জন। এখন যদি এলসিএমটা 77 বার বলি তাহলে সেটা কি আমার ঠিক হবে বলেন? স্যার 15 মিনিটের মতো সময় আছে আমাদের। হ্যাঁ, সেটাই তো বলছি, আমি তো এলসিএম এখন 5 থেকে 7 বার বোঝানো হয়েছে। স্যার যারা নেটওয়ার্কের কারণে বুঝতেছে না, ওনারা আমাদের ফেসবুক গ্রুপে এই ক্লাস ভিডিওটা পেয়ে যাবে, অসুবিধা নেই। আমাদের গ্রুপ সেশনে এসে বুঝে নিয়ে নেন ফোন থেকে। জি, এলসিএম হলো, ইট ইজ মাই লাস্ট ডিসকাশন অ্যাবাউট এলসিএম। এলসিএম হলো কস্ট এবং মার্কেট, এই দুটোর মধ্যে যেটুকু কম সেটুকুই নিয়ে আসবেন। এই দুটোর মধ্যে কম দেখবেন, তাকাবেন, কষ্টের দিক তাকাবেন, মার্কেটের দিক তাকাবেন, যেটা কম সেই ফিগারটা এখানে নিয়ে আসবেন। এটাই এলসিএম, আর কিচ্ছু না। ওকে স্যার। আপনি যে কোনো একটা প্রোডাক্টের দিক তাকাই দেখেন যে কস্ট কত, মার্কেট কত, আমি এখানে কত নিয়ে আসছি, তাহলে আপনি ক্লিয়ার হতে পারবেন। ওকে, নাও দি periodical inventory system. An inventory system in which detailed records are not maintained and the cost of goods sold is determined only at the end of an accounting period. এর অর্থ কি? এর অর্থ হলো যে বছরের একটা শেষে, অ্যাকাউন্টিং ইয়ারের শেষে যদি আমরা কখনো কোনো এন্ডিং ইনভেন্টরি ভ্যালুয়েশন করে যদি আমি কস্ট অফ গুডস সোল্ড বের করি, তাহলে সেই পদ্ধতিটাকে বলা হবে পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম। অ্যান ইনভেন্টরি সিস্টেম ইন হুইচ ডিটেল রেকর্ডস আর নট মেনটেন্ড। কেনার সাথে সাথে অথবা বিক্রির সাথে সাথে কোনো তথ্য মেনটেন করা হয় না, ইনভেন্টরি কত আছে বা না আছে সেটা মেনটেন করা হয় না। অ্যান্ড দি কস্ট অফ গুডস সোল্ড, এবং কস্ট অফ গুডস সোল্ড ইজ ডিটারমাইন্ড, বের করা হয় ওনলি অ্যাট দি এন্ড অফ অ্যাকাউন্টিং ইয়ার। একটা অ্যাকাউন্টিং ইয়ারের শেষে, বছরের শেষে যখন ইনভেন্টরি ভ্যালু বের করে কস্ট অফ গুডস সোল্ড বের করা হয়, সেই পদ্ধতিকেই বলা হয় পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম। অর্থাৎ বছরের শেষে পণ্য গুনে গুনে যখন আমরা এন্ডিং ইনভেন্টরি ভ্যালু বের করি এবং তার ভিত্তিতে আমরা কস্ট অফ গুডস সোল্ড বের করি, সেটাকে বলা হয় পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম। অ্যান্ড দি পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম ঠিক এইটার উল্টা। এখানে বলছে এ ডিটেইল ইনভেন্টরি সিস্টেম ইন হুইচ the cost of each inventory item is maintained and the records continuously show the inventory that should be on hand. অর্থাৎ কত ম্যাটেরিয়াল আপনার হাতে থাকতে হবে প্রত্যেকটা ট্রানজ্যাকশনের পরে কন্টিনিউয়াসলি, অনবরতভাবে যদি দেখানো হয় যে কত আপনার হাতে আছে ইনভেন্টরি এবং তার মূল্য কত, কস্ট অফ ইচ ইনভেন্টরি, প্রত্যেকটা ইনভেন্টরি তার মূল্য কত, কোয়ান্টিটি কত এবং তার রেট কত, এরকম প্রত্যেকটা ট্রানজ্যাকশনের পরে যদি দেখানো হয় সেটাকে বলা হয় পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম।
তাহলে পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম যদি আমি ফলো করি, তাহলে ম্যানেজমেন্ট যদি কখনো হুট করে আমার কাছে কিছু জানতে চায়, আমি কোনো তথ্য দিতে পারবো না। কিন্তু যদি পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে আমার কাছে আমার ম্যানেজমেন্ট যে কোনো সময় যে কোনো তথ্য যদি জানতে চায়, আমি তাৎক্ষণিকভাবে জিনিসটা বলতে পারবো। দিস ইজ দ্য ডিফারেন্স। সো দ্যাট perpetual inventory is a continuous process to determine the cost per unit after each and every transactions. প্রত্যেকটা ট্রানজেকশনের পরেই যখন কোনো পণ্যের প্রতি পণ্যের দাম এবং তার ভ্যালু যদি বের করা হয়, সেটাকে আমরা বলি পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। ক্লিয়ার সবাই? জি স্যার। দুটোর ভিতরে আমি যদি বলি 5 মার্কে যদি কোশ্চেন আসে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পিরিয়ডিক্যাল এন্ড পারপিচুয়াল ইনভেন্টরি, লিখতে পারবেন? ইয়েস স্যার। পারবেন স্যার। পিরিয়ডিক্যালটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, এটা আপনার অ্যাকাউন্টিং পিরিয়ডের শেষে পাবো। জি, বের করা হয়, ডিটারমাইন করা হয় অ্যাকাউন্টিং পিরিয়ডের শেষে, বছরের শেষে। আর পারপিচুয়ালটা কারেন্ট। কারেন্ট মানে প্রত্যেকটা ট্রানজাকশন পর, কারেন্ট বলতে প্রত্যেকটা ট্রানজাকশনের পরে। যখনই বাই করব বা যখনই সেল করব তখনই আমরা এটাকে ক্যালকুলেট করে রেখে দিব। মানে স্যার পারপিচুয়াল ইনভেন্টরিটা আমাকে ম্যানেজারাল ডিসিশন নিতে হেল্প করবে, আর পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমটা আমাকে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা সাজাতে হেল্প করবে। এখন এই দুটো পদ্ধতির মধ্যে যদি পার্থক্য আসে, প্রায় আসে পরীক্ষাতে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পিরিয়ডিক্যাল এন্ড পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম? 100টা খাতা দেখলে তার মধ্যে 5টা খাতাও পাওয়া যায় না। 100 খাতা দেখলে তার মধ্যে 5টা খাতাও পাওয়া যায় না। সেজন্য আমি কষ্ট করে আপনাদের পার্থক্যগুলো লিখে দিলাম। The difference between the perpetual and periodical inventory system. এই শীট তো আমি পাই নাই স্যার, এই লেকচার শীট পাই নাই স্যার আমি। এটা আছে তো হ্যাঁ, এটা দেওয়া আছে, ড্রাইভে আপলোড করা আছে, একটু চেক করুন। দেওয়া আছে জাহান ভাইয়ের ওই ইয়েতে লিংকটাতে। ও আচ্ছা, আমাদের পেজ লিংকে গেলে পাবেন। হ্যাঁ, ড্রাইভে আপলোড করে রেখেছি আমি, যে কোনো সময় ডাউনলোড করতে পারবেন। জি, আমাদের কি আর কি মেইল করবেন পার্সোনালি প্রত্যেককে? হ্যাঁ, এটা তো মেইল তো আসছিল, মাঝে মধ্যে দুইজন মিস করার অসুবিধা নেই, আপনি ড্রাইভে গেলে পাবেন। মেইল করা হয়েছে ভাই, স্যার কথা বলুন। স্যারকে কথা বলতে দেন। জি, আমাকে তো বলছে মেইল করেছে, আমি কনফার্ম হয়েছি আজকেরও। আমি মেইল পাই নাই স্যার এটা। তাহলে আপনি একটু আইসিএর সাথে যোগাযোগ করেন, আপনি মেইলটা পেলেন না কেন, তাহলে ওরা কারণটা বলতে পারবে। আর মেইলে না, গুগল ড্রাইভে বলতে বলেন ভাই। গুগল ড্রাইভটা আমরা পার্সোনালি মেইনটেইন করতেছি, সেটা তো বুঝছি আমি। এটা স্যারকে আপাতত ক্লাস করতে নিতে দিন। এটা আপনারা আইসিএম এর সাথে কথা বললে সলভ হবে, আমার সাথে কথা বললে সলভ হবে না। আমি তো ওদেরকে সব দিয়ে দিয়েছি। দেন ফার্স্ট ডিফারেন্স হলো, the perpetual inventory system records all purchases in the merchandise inventory account. It uses no purchase account. যারা perpetual inventory system, সবাইকে একটু মিউট করে দেন। যারা perpetual inventory system ফলো করে, তারা কখনোই পারচেজ অ্যাকাউন্ট মেনটেন করে না, তারা করে মার্চেন্ডাইজ ইনভেন্টরি অ্যাকাউন্ট। আমরা যেমন খেয়াল আছে কিনা, আমরা যখন মাল কিনেছি তখন কিন্তু আমরা জার্নাল করেছি, পারচেজ অ্যাকাউন্টকে ডেবিট করেছি এবং ক্যাশকে ক্রেডিট করেছি যখন নগদে কিনেছি। কিন্তু যারা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম ফলো করে, তারা পারচেজ অ্যাকাউন্টকে ডেবিট করে না, করে মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ডেবিট করে। ওই কথাটাই বলছে যে দি পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম রেকর্ডস all purchase in the merchandise inventory account, not purchase account. আর পিরিয়ডিক্যালে কি করে? the periodical inventory system uses a purchase account. যখন আমি পারচেজ ডেবিট করেছি তখনই আপনাদের বোঝাবে it is a periodical inventory system. This is the first difference. Number 2, it records return of purchased merchandise by directly reducing the merchandise inventory account. যখন কোনো পারচেজ মাল ফেরত আসে বা ফেরত দেই, it records return of purchase merchandise by directly reducing the merchandise inventory. যখনই ফেরত আসবে তখন আবার আমরা রিটার্ন অ্যাকাউন্ট না করে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি অ্যাকাউন্টকে আমরা সরাসরি
আগে যেমন ডেবিট করেছিলাম এখন ক্রেডিট করব। কিন্তু এখানে আমরা পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে আমরা কিন্তু ইট ইউজেস মানে আমরা ব্যবহার করি এ পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স অ্যাকাউন্ট। আমরা কিন্তু পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স অ্যাকাউন্ট ব্যবহার করি পিরিয়ডিক্যাল সিস্টেমে, এবং এগুলো আমরা পড়েছি, দেখেছি, জার্নালও করেছি। নাম্বার 3, in this system increase the merchandise inventory account for additional cost of purchase like freighting, and decrease merchandise inventory directly for reduction in purchase like purchase discount. আমরা খেয়াল করেছেন কিনা, আমরা যখন ডিসকাউন্ট নিয়ে কথা বলেছি, ক্লাস নিয়েছি, এখানে কিন্তু আমরা সরাসরি সবাই যদি একটু আনমিউট করে নেন তাহলে একটু সুবিধা হয়, তাহলে কথাগুলা ডিস্টার্ব হয়ে যায়। স্যার কেউ মনে হয় গাড়িতে বসে ক্লাস করতেছে, আপনি ওখান থেকে একজন না অনেকেই করতেছে, এই জন্য সমস্যা। ভাই অনেক কষ্ট করে ক্লাসটা করতে আসি, স্যারের ক্লাসটা করতে আসি, আপনারা যদি মনে করেন আনমিউট করে রাখেন তাহলে তো ভাই খুব কষ্ট হয়। এটা তো ঠিক না ভাই, বারবার একই জিনিস আমরা বলতে যাচ্ছি। তো থার্ডে আমরা বলছি যে আমরা যখন করেছি ডিসকাউন্টের ক্লাসটা করেছি, সেখানে আমরা দেখেছি সবসময় আমরা ডিসকাউন্ট, পারচেজ ডিসকাউন্ট হোক বা সেলস ডিসকাউন্ট হোক, সেখানে আমরা ডিসকাউন্ট অ্যাকাউন্টকে সরাসরি হিট করেছি। কিন্তু এখানে মার্সেন্টাইজে বলছে যে না, ডিসকাউন্ট অ্যাকাউন্টকে সরাসরি হিট করা যাবে না, তুমি যখনই কোনো ডিসকাউন্ট পাবা তখন মার্সেন্টাইজ ইনভেন্টরিকে হিট করতে হবে। সেই কথাটা এখানে বলেছে যে ডিক্রিজ মার্সেন্টাইজ ইনভেন্টরি ডাইরেক্টলি, সরাসরি মার্চেন্টাইজ ইনভেন্টরি ডিক্রিজ করবেন। যদি সে ডেবিট হয় ক্রেডিট করবেন, ক্রেডিট হলে ডেবিট করবেন। ফর রিডাকশন ইন পারচেজ লাইক পারচেজ ডিসকাউন্ট, যদি পারচেজ ডিসকাউন্ট আপনি পেয়ে যান তাহলে আপনি পারচেজ ডিসকাউন্টকে আর ডেবিট না করে সরাসরি ইনভেন্টরিকে আপনি কমিয়ে দিবেন। কিন্তু পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে বলেছে যে ইট ইউজেস ফ্রেট ইন অ্যান্ড পারচেজ ডিসকাউন্ট অ্যাকাউন্ট। আমরা দেখেছি যে ফ্রেট ইনকে আমরা ডেবিট করেছি বা পারচেজ ডিসকাউন্টকে আমরা ডেবিট করেছি এতক্ষণ, কিন্তু যেহেতু সেটা পিরিয়ডিক্যাল ছিল সেই জন্য। আর যদি পারপিচুয়াল হয় ফ্রেট ইন আর থাকবে না, সে সরাসরি মার্চেন্টাইজ ইনভেন্টরিকে ডেবিট করবে। তো আমরা একটা জিনিস শিখে নিলাম যে পারচেজের সাথে যদি আমরা দেখি যে ফ্রেট আসছে, আমাদের যদি জার্নাল আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা আর ফ্রেট ইনকে ডেবিট করব না, আমরা করব মার্চেন্টাইজ ইনভেন্টরি ইন পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। আমাদের কিন্তু জার্নাল আসে, কাজে এই পার্থক্য এবং জার্নাল এটা বুঝতে হবে। পার্থক্য 5 থেকে 7 মার্কের পার্থক্য আসে, প্রায় পরীক্ষাতেই আসে, কোনো খাতা কিন্তু পাওয়া যায় না। এই জন্য এবার আমি ডিফারেন্সটা করে দিলাম যাতে আপনারা লিখতে পারেন। নাম্বার 4, কোনো বইতে কিন্তু পাবেন না। নাম্বার 4, ইট ইনক্রিজেস কস্ট অফ গুডস সোল্ড অ্যান্ড ডিক্রিজ মার্চেন্টাইজ ইনভেন্টরি when merchandise is sold। এতক্ষণ কিন্তু আমরা শিখেছি মার্চেন্টাইজ কিনলে কি হয়, এখন আমি পারচেজ করলে কি হয়। এখন কিন্তু আমি শিখতেছি মার্চেন্টাইজ পণ্য বিক্রি করলে কি করি। পণ্য বিক্রি করলে কেনার সময় যেহেতু মার্চেন্টাইজ ইনভেন্টরিকে আমি ডেবিট করেছি, কাজেই বিক্রির সময় আমাকে ক্রেডিট করতে হবে। সেই কথাই বলছে ইট ইনক্রিজেস কস্ট অফ গুডস সোল্ড অ্যান্ড ডিক্রিজেস মার্চেন্টাইজ ইনভেন্টরি। মানে মার্চেন্টাইজ ইনভেন্টরি ডিক্রিজ যদি করতে হয় তাহলে মার্চেন্টাইজ ইনভেন্টরি আমি ক্রেডিট করব আর ডেবিট করব কস্ট অফ গুডস সোল্ড। কিন্তু পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে আমরা কি করেছি, ইট কম্পিউটস কস্ট অফ গুডস সোল্ড বেসড অন দ্য ইনভেন্টরি কাউন্ট এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড। আমরা কিন্তু কস্ট অফ গুডস সোল্ড বছরের শেষে বের করি, এন্ডিং ইনভেন্টরি মাইনাস করে, ওপেনিং ইনভেন্টরি তার সাথে পারচেজ যোগ করি, তারপর এন্ডিং ইনভেন্টরি মাইনাস করে তারপর বের করি। কিন্তু এখানে বলছে যে না, তুমি কস্ট অফ যখনই বিক্রি করবা তখনই কস্ট অফ গুডস সোল্ডকে তুমি ডেবিট করবা। ডেবিট করা যাবে না, ক্যাশ ডেবিট হবে না, ক্যাশ ডেবিট হবে না। না, ক্যাশও ডেবিট হবে, আবার কস্ট অফ গুডস সোল্ডও ডেবিট হবে। সেগুলো আমরা শিখবো, আবার জার্নাল শিখবো। কিন্তু নরমালি স্যার আমরা কি পারপিচুয়ালের ক্ষেত্রে আমরা এন্ডিং ইনভেন্টরিটাকে মানে কাউন্টে আনি না কস্ট অফ গুডস সোল্ড বের করার জন্য, কারণ এটা তো আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। কারণ এখানে আমরা সরাসরি মার্চেন্টাইজকে কমিয়ে দিচ্ছি, ডিক্রিজ করে দিচ্ছি, সেই জন্য। নাম্বার 5,
It records customer return allowance by decreasing cost of goods sold and increasing the merchandise inventory account. যদি আপনি তো বিক্রি করলেন, এখন যদি আপনার কাস্টমার যদি মাল ফেরত দেয় তাহলে কি করবেন? তখন কি করবেন? আবার আপনি মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ডেবিট করবেন আর কস্ট অফ গুডস সোল্ডকে ক্রেডিট করবেন। যেহেতু আপনি বিক্রির সময় মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ক্রেডিট করেছিলেন, সো দ্যাট কোনো পণ্য যদি কেউ ফেরত দেয় তাহলে আপনি এখন ডেবিট করবেন। আর বিক্রির সময় যেহেতু কস্ট অফ গুডস সোল্ডকে ডেবিট করেছেন, সো দ্যাট এখানে আপনি কস্ট অফ গুডস সোল্ডকে ক্রেডিট করবেন। আর আমরা পিরিয়ডিক্যালি কি করি? ইট ইউজেস এ সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স অ্যাকাউন্ট। আমরা সেলস রিটার্ন নামে কিন্তু ট্রায়াল ব্যালেন্সে দেখি অ্যাকাউন্টটা আছে এবং আমরা সেটা জার্নালও করে আসছি, অঙ্ক করে আসছি। ইট ইজ এ পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম। নাও number 6, in this system the cost of goods sold and the account of inventory are continuously updated and the balance are readily available at any time. আমরা থিওরির সময় বলেছি যে আমার ম্যানেজমেন্ট যদি জানতে চায় যে কোনো সময় আমি তথ্য দিতে পারবো যে আমার কস্ট অফ গুডস সোল্ড কত, আমার মাল আছে কত ইউনিট, তার দাম কত, কি কি মাল আছে সব বলতে পারবো এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এই পারপেচুয়াল ইনভেন্টরিতে। সেই কথাই বলছে, ইন দিস সিস্টেম দি কস্ট অফ গুডস সোল্ড অ্যান্ড দি অ্যামাউন্ট অফ ইনভেন্টরি, অ্যামাউন্ট মানে কোয়ান্টিটি, আর কন্টিনিউয়াসলি আপডেটেড, প্রতিটা লেনদেনের পরে আপডেট হয়ে যাচ্ছে। অ্যান্ড দি ব্যালেন্স আর রেডিলি অ্যাভেলেবেল অ্যাট এনি টাইম, যে কোনো মুহূর্তে ব্যালেন্স আপনি বলতে পারবেন। ইন দিস সিস্টেম দি কস্ট অফ গুডস সোল্ড অ্যান্ড ইনভেন্টরি অ্যাকাউন্টস আর নট অ্যাভেলেবেল আনটিল দে আর কম্পিউটেড and are accompanied by a physical inventory count. যতক্ষণ পর্যন্ত আপনার ইনভেন্টরি কাউন্ট না হবে বছরের শেষে, ততক্ষণ পর্যন্ত আপনি এন্ডিং ইনভেন্টরি কোয়ান্টিটিও বের করতে পারবেন না, আপনি কস্ট অফ গুডস সোল্ডও বের করতে পারবেন না। স্যার জি একটু বিরক্ত করি স্যার, সেটা হচ্ছে স্যার আমরা যখন ইনকাম স্টেটমেন্ট করছি তখন তো সেলস থেকে সেলস রিটার্ন ডিসকাউন্ট বাদ দিছি, আবার পারচেজ থেকে পারচেজ রিটার্ন বাদ দিছি। তার মানে এটা হচ্ছে পিরিয়ডিক। আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি থাকলে বুঝিয়ে নিব যে এখানে আর কিছু বাদ দেওয়ার দরকার নেই, এটাই কস্ট অফ গুডস সোল্ড। জি জি জি, আমরা জার্নাল করব, অঙ্ক করব, তখন দেখবেন যে আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নাম্বার 7, 7টা ডিফারেন্স দিয়েছে এই জন্য যে প্রায় কোশ্চেনে দেখি 7 মার্ক থাকে ডিফারেন্সে। অনেকে 1 লাইন 2 লাইন রেখে আসে, ওখানে দেখা যায় হয়তো 1 মার্কের বেশি কেউই পায় না। 100-150 খাতা দেখলে একই অবস্থা। এই জন্য 7টা ডিফারেন্স আমি লিখে দিলাম। যদি আপনারা এর মধ্যে 5টাও মনে করে লিখতে পারেন তাহলেও 7 মার্ক পেয়ে যাবেন। ইন দিস সিস্টেম হ্যাভ ট্রেডিশনালি বিন ইউজড by companies that sell high unit value items such as automobile, television set etc. যারা বড় বড় ইউনিট বিক্রি করে, যেমন অটোমোবাইল, গাড়ি, টেলিভিশন, ফ্রিজ, হ্যাঁ, আপনার ক্যামেরা, ল্যাপটপ, আপনার পিসি, এরকম বড় বড় জিনিস যেগুলো যারা বিক্রি করে তারাই নর্মালি পারপিচুয়াল ইনভেন্টরিটা ফলো করে। আর পিরিয়ডিক্যাল কারা করে? দিস ইজ ওয়াইডলি ইউজড by companies that sell thousands of low item value such as hardware store. হার্ডওয়্যারে গিয়ে দেখবেন যে ছোট ছোট অনেক মাল আছে, অথবা হার্ডওয়্যার ছাড়াও অনেক ব্যবসা আছে, অনেক কোম্পানি আছে যেখানে ছোট ছোট বিভিন্ন ধরনের আপনার ইনভেন্টরি থাকে। তারাই এই পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমটা ফলো করে। So that these are the main difference, 7 difference between পিরিয়ডিক্যাল অ্যান্ড পারপিচুয়াল ইনভেন্টরি। কোশ্চেনে আসলে 7 মার্কে আসে প্রায় দেখি, সেই জন্য 7টা ডিফারেন্স দিয়েছি। আপনার এখান থেকে যদি 5টাও মনে করে লিখতে পারেন, আশা করি 7 মার্ক পুরো পেয়ে যাবেন। কিন্তু 1 লাইন 2 লাইন লিখে আসলে কিন্তু মার্ক পাবেন না। এবার কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। স্যার ফিজিক্যাল কাউন্ট তো মনে হয় পারপেচুয়াল করে, মনে হয় একদম বোঝা যায় না, আরেকটু আপনার ক্লিয়ার করেন, আরেকটু জোরে বলেন। ফিজিক্যাল কাউন্টটা কি স্যার যে পারপেচুয়ালেও করে না স্যার, মানে একদম শেষের দিকে একবার? না না না, পারপেচুয়ালে ফিজিক্যালটা করে না, দরকার হয় না, একদম শেষ দরকার হয় না। এখন করলে তো আপনি করতে পারবেন না, আপনি অডিটিং পারপাসে করা যায়। জি জি, আপনি যদি অডিটের পারপাসে করেন সেটা করতে পারেন, কিন্তু আপনি অ্যাকাউন্টসের পারপাসে দরকার হবে না।
স্যার আমি যতটুকু জানতাম যে চুরি হয় বা নষ্ট হয়ে যায় এবার চেক করার জন্য একবার আলাদা চেক করে তারপর লাস্টে একটা আবার দেয়, লাস্টে একটা এন্ট্রি দেয় অ্যাডজাস্টিং। সেগুলো অ্যাডজাস্টমেন্টে করে নিতে হবে, সেগুলো অ্যাডজাস্টমেন্টে করে নিতে হবে, কিন্তু ওইগুলো আবার অটোমেটিক্যালি আবার এখানে আপনার যদি পিরিয়ডিক্যাল হয় সেখানে কিন্তু ওই যে বছরের শেষে যখন, হ্যাঁ আর এই তো শেষ করে দিচ্ছি দাঁড়াও, যখন আপনি পিরিয়ডিক্যাল করবেন তখন আপনার ওই যে ফিজিক্যাল কাউন্ট করতে গেলে দেখবেন যে আপনার স্টোরের সাথে বা আপনার লেজারের সাথে মিলবে না, কিছু কম হবে বা কিছু বেশি হবে, কখনোই সমান হবে না। যখনই কম বেশি হবে তখন কিন্তু আবার অ্যাকাউন্টসের অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়। আর নর্মালি পারপিচুয়াল অ্যাডজাস্টমেন্টের তেমন একটা প্রয়োজন হয় না। অডিট পারপাসে যদি কেউ ফিজিক্যাল ইনভেন্টরি কাউন্ট করে সেই ক্ষেত্রে গিয়ে প্রয়োজন হবে, তা নাহলে নর্মালি আপনার অ্যাকাউন্টসের জন্য প্রয়োজন হবে না। কিন্তু পিরিয়ডিক্যালি অ্যাকাউন্টসের জন্য নর্মালেও আপনার প্রয়োজন হবে, কারণ আপনি যখন ফিজিক্যাল কাউন্ট করতে যাবেন তখন আপনি পাবেন না, গুণে পাবেন না, কম বেশি হবেই। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমি একটা কথা বলতাম আজকে টপিকস নিয়ে, না বলবো স্যার? বলুন। আচ্ছা স্যার আমরা যে কারেক্টিং এন্ট্রিজ করছি, বলুন। হ্যাঁ কারেক্টিং এন্ট্রিজে আমার একটা এন্ট্রি নিয়ে প্রবলেম আছে স্যার, সেটা হচ্ছে বলবো? বলুন। A payment of Taka 75 for advertising expense was entered as a debit to miscellaneous expense Taka 75 and credit to cash 75. এই এন্ট্রিটা একটু সমস্যা আছে স্যার। এখানে আপনি যে আমাদেরকে সলিউশন করাইছেন সেখানে বলছেন যে মিসেলেনিয়াস এক্সপেন্স ডেবিট আর এই অ্যাডভার্টাইজিং এক্সপেন্সে ক্রেডিট করছেন। জি। এখন আমার কথা হচ্ছে যেহেতু এখানে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হওয়ার কথা সেখানে মিসেলেনিয়াস এক্সপেন্স হয়েছে, না না এটা ভুল হয়েছে না? উল্টা বুঝেছেন আপনি, মিসেলেনিয়াস এক্সপেন্সেস হবে সেখানে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস করেছে, হবে মিসেলেনিয়াস এক্সপেন্সেস কিন্তু সে এন্ট্রি করেছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস, সেই জন্য অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস সবসময় ডেবিট হয়, সে তো ডেবিট করেছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস, এই জন্য ওইটাকে ক্রেডিট করে দিয়েছি। আর প্রকৃতপক্ষে হবে মিসেলেনিয়াস এক্সপেন্সেস, সেই জন্য ওই মিসেলেনিয়াস এক্সপেন্সকে ডেবিট করে দিয়েছি। সরি তাহলে আমার বুঝতে ভুল। হ্যাঁ হ্যাঁ এবার ক্লিয়ার হয়েছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।